নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়। আমি আজকে যে একটা গল্প বলছি, সেই গল্পটা মানে একদম সত্যের উপরে, আমার ছোটবেলার গল্প। এই গল্পটা আমার গ্রাম হচ্ছে এয়ারপোর্ট কাছেই, এয়ারপোর্টের কাছে তেঘরিয়া বলে একটি গ্রামটি খুব সুন্দর এবং এই গ্রামেই আমি জন্মেছি এবং আমি এই দেশেও আমাদের প্রচুর জমি সম্পত্তি ছিল। এবং আজকে যে গল্পটা বলতে চলেছি, এই গল্পটা একেবারে সত্যের উপরে, 70 দশকের গল্প। তাহলে বলতে শুরু করি, দেরি করব না। আমাদের বাড়িতে আমার দাদুর একটা বাগান ছিল। এই বাগানটা 20 বিঘের বাগান এবং এই বাগানে তখনকার দিনের যারা বেশ পয়সাওয়ালা জমিদার, আমার দাদু সেটাই ছিলেন এবং একজন লোক রেখেছিলেন। এই লোককে তখনকার দিনে বলা হতো বান্দের। এই লোকটা পূর্ব অঞ্চল থেকে এসছে এবং আমার দাদু আমার মাকে বললেন যে, বৌমা তোমার বাড়িতে একে একটা ঘর দাও। আমাদের কোঠা বাড়ি তখন হয়ে গেছে, আমরা কোঠা বাড়িতে চলে এসেছি। এই ভদ্রলোককে আমাদের বাড়িতে, মাটির বাড়িতে রাখা হয়েছে এবং ইনি সদ্য বিয়ে করে বউ নিয়ে আমাদের বাড়ি উঠেছিলেন। তা আমরা সবাই, যে কোনো মানুষকেই আমরা খুব শ্রদ্ধা ভক্তি করে কথা বলা আমার মা শিখিয়েছিলেন এবং এই ভদ্রলোককে আমরা দাদা বলতাম, আর এই ভদ্র মহিলাকে, ওনার যে স্ত্রী, ওনাকে আমরা বৌদি বলতাম। একদিন এই দাদা বললেন, আমার দাদুর ওই 20 বিঘের বাগানে উনি সব দেখভাল করতেন, গরু বাছুর বাড়ির সব কিছু। যাই হোক, একদিন বৌদিকে বললেন যে বাগানে কিছু কাঠ রেখে এসছি, ওই কাঠটা তুমি আনতে যাবে। তা ওই বৌদি তো নতুন বউ, একবারেই নতুন, উনি এখানে কিছু চেনে না আমাদের মানে গ্রামের। যাই হোক, তা দাদা আমাদেরকে ডেকে বললেন যে আমার উপরে 2 দিদি ছিল। এক দিদির 14 বছর বয়স আর এক দিদির 16 বছর বয়স, আর আমি ছিলাম একেবারেই ছোট ওদের চাইতে। আমার 8 বছর আর আমার বোনের 6 বছর। এবং আমার দিদির আরো 3টে বড় দিদি ছিল, আরো বড় দিদি, ওর 3টে ছেলে মেয়ে ছিল। ওই 3টে ছেলে মেয়ে, যাই হোক, আমরা একটা মোটামুটি, দিদি দুটো বাদ দিলে ওরা একটু আলাদা, ওরা উঁচু ক্লাসে পড়ে, আর আমরা এই 5 জন ছোট ছোট সবাই বাচ্চা। এই বৌদি বললো যে তো দাদা বলে গেছে আমাদেরকে একটু বাগানে গিয়ে কিছু কাঠ আনতে। তা ওই বাগানটা আমরা যে কোনো লোক যেতে ভয় পেতাম। আজকাল দিনে তো কেউ মানবে না যে আগের দিনে এরকম ছিল। সত্যিকারের ঘটনা এটা, যে ওই বৌদিকে নিয়ে আমরা ওই দাদুর বাগানে গেলাম এবং এই বাগানটার খুব বদনাম ছিল। কিরকম বদনাম, আমাদের গ্রামে কেউ ভালোবাসলো বা তখনকার দিনে বিয়ে টিয়ে দিত না বা কিছু এরকম ধরনের কিছু হলে যার দুঃখ হতো ওই বাগানে গিয়েই গলা দড়ি দিত, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, এরকম বৌদি আমাদেরকে নিয়ে বাগানে গেল এবং বাগানে গিয়ে বৌদি এই চৈত্র বৈশাখ মাসে আম জাম, আর ওই বাগানে প্রচুর গাছ, মানে ফলের গাছ, সবই ফলের গাছ। আর ওই বাগানে দিঘি আছে, 20 বিঘের বাগান তো, দিঘি আছে, পুকুর আছে, সবকিছু মিলিয়ে ওই বাগানে দিনের বেলাও শিয়াল দেখা যায়, খরগোশ দেখা যায়, সাপ দেখা যায়। এই ধরনের বাগান, ওটা নিচের দিকে আলোই পড়ে না, এতটাই গাছ ছিল। এবং বৌদি নতুন বউ, এবং বৌদির নাম হচ্ছে নির্মলা বৌদি বলি আমরা। এই বৌদি কি করছে, এই গাছে উঠছে, ওই গাছে উঠছে। উনি গ্রামের মেয়ে, আম পেড়ে দিচ্ছে আমাদেরকে, পেয়ারা পেড়ে দিচ্ছে, সবেদা পেড়ে দিচ্ছে, আমরাও খাচ্ছি, ভালোই চলছিল। এবং কিছুক্ষণ পরে দেখলাম যে বৌদি ঠিক 12:30 একটা এরকম বাজে, আমরা বাড়িতে আসবো, বৌদিকে আমরা বলছি, আমার দিদি আর ওই দিদি বলছে যে বৌদি বাড়ি চলো, নইলে আমাদের যে একটা ছোট দাদা ছিল, ছোটদা খুব রাগ করবে, তুমি বাড়ি চলো, নইলে মাও রাগ করবে। বৌদি হঠাৎ করে আম গাছ থেকে নেমে এসে আম গাছের গোড়ার মধ্যে ধাপ করে বসে গেল তো, আর বৌদিকে নাড়ানো যাচ্ছে না, চোখ দুটো লাল টকটকে। আমরা বুঝতে পারছি না বৌদির কি হয়েছে। এবার আমরা সবাই বাচ্চা, আমরা তো ভীষণই বাচ্চা, এবং আমার গায়ে কাঁটা দিচ্ছে ওই কথাগুলো বলতে গিয়ে। আমার এতটাই ভয় লাগছে, সেদিনের ঘটনা আমার আজও জলছবির মতো মনে আছে। তা 2 দিদি, একজনের 14 একজনের 16, ওরা হাত ধরে টানাটানি করছে, বৌদি কিছুতেই উঠছে না। এবং বৌদির শরীরটা এতটাই ভারী হয়ে গেছে, ওরা বলা বলি করছে 2 বোনে যে ওই বৌদির এরকম পাথরের মতন ভারী লাগছে কেন। তারপরে যাই হোক, বৌদি উঠছে না বলে আমরাও যাচ্ছি না, বৌদিকে তো বাড়ি না নিয়ে যাওয়া যাবে না। এই বাগানটা যেহেতু ঘটনাটা আমরা জানি, আর এই বাগানের পেছনেই একটা সময় আমাদের মানে বাচ্চারা মরলে আর কি
ওই বাগানে মানে বাগানের পেছন দিকে একটা জমি ছিল, ওখানে পোতা হতো। যে কোনো সময় কান্না শোনা যেত। এগুলো তো লোকে এখন মানে না, আমরা ছোটবেলায় দেখেছি এগুলো। যাই হোক, এরকম ব্যাপার চলছিল। তারপরে কিছুক্ষণ পরে মা যখন 1:30-2 বাজে, তখন মা বোধহয় ঝাড় দিচ্ছিল উঠোন। আমাদের তো সব কাজের শেষে গ্রামের বাড়ি ছিল ওটা, তা ঝাড় দিতে হতো। মা বোধহয় ঝাড় দিতে দিতে মার আর অতটা খেয়াল নেই, কারণ আমার ছোট দাদা খুব রাগী ছিল এবং আমাদের খুব বকতেন আর কি। যাই হোক, মা ঝাঁটাটা বগলে নিয়েই এরকম আমাদের বাগানে চলে গেছে। আমাদের বাড়ির থেকে বাগানটা বেশ খানিকটা দূর। এখন যেখানে লোকনাথ বাবার মন্দির হয়েছে, যারা কলকাতায় থাকেন সবাই তারা জানেন যে লোকনাথ বাবার মন্দির কোথায় হয়েছে, তেঘরিয়ায়। যাই হোক, আমরা আসছি না দেখে আমরা সবাই দাঁড়িয়ে আছি। মা গিয়ে খুব বকাবকি করছে, আমরা বুঝতে পারছি না কি বলবো। এবার দুই দিদি মাকে এইসব কথা বললো। মা তখন বুঝতে পেরে গেছে, মা তখনকার দিনের মানুষ। মা তখন ঝাঁটাটা উঁচিয়ে বলছে বৌদিকে যে এই বাড়ি চল শিগগিরই, এখানে বসে আছিস কেন? তখন ওই বৌদি বলছে আমার ভালো লাগছে না, আমি একটু পরে যাব, তোমরা চলে যাও। মা বললো চলে যাও মানে? তোকে আমি এই অল্প বয়সে বউ বাগানে রেখে চলে যাব? এটা কি হয়? তারপরে যাই হোক, মা যখন ঝাঁটা দিয়ে ওর গায়ের দিকে গেছে, আর এই ভূত পেরেত গুলো কিন্তু ঝাঁটাকে ভীষণ ভয় পায়। আর আমি বলতে গিয়ে আমার গায়েও কাটা দিচ্ছে, মানে ভীষণভাবে ভয় করছে সেদিনের ঘটনাটা। যাই হোক, বৌদিকে তো ঝাঁটা মোচাতেই বৌদি উঠেছে। উঠে ওই অত বড় কাঠের বোঝাটা মাথায় নিয়েছে, নিয়ে বৌদি দমদম করে হাঁট। এইবারে আমাদের বাড়ির কাছে একটা গোবিন্দ স্থান ছিল, সেখানে খুব পুজো পাঠ হতো দুবেলা, এবং শীতলা স্থান। মানে এই ঠাকুরের স্থানটা পেরিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। আমাদের বাড়িটাও বিরাট বাড়ি, 8 কাঠার মধ্যে। যাই হোক, আমাদের ওই স্থানটাও পেরোবে না। ও বলছে আমি আর যাবো না। তখন মা বলছে যাবি না মানে? ওই থানের ওইখান দিয়ে যাবো না। তা মা বলছে ঠিক আছে, ওখান দিয়ে না যাস, আমাদের মেন রাস্তা দিয়ে আর একটা বাড়ি মানে রাস্তা আছে বাড়ি ঢোকার। তা ওখান দিয়েই বৌদি ঢুকলো, এবং বৌদি মানে দমদম করে ওই কাঠের বোঝাটা আবার ফেলে দিল ওই মাঝ রাস্তাতেই, ফেলে দিয়ে বাড়িতে ঢুকে গেল। এবং বৌদির যে মাটির ঘরটা, সেখানে বৌদি চলে গেল। মা তখনও কিছু বুঝতে পারিনি ততটা। মা ভাবছে নতুন বিয়ে হয়েছে, হয়তো বাচ্চা কাচ্চা হবে, তার জন্য হয়তো শরীর টরীর খারাপ লাগবে, এই কারণেই বোধহয় বৌদি এরকম করছে। যাই হোক, বৌদি চলে গেল মাটির ঘরে। বৌদির একটা ছোট ভাই ছিল, ওর নাম ছিল ভূত। এবার মা বললো যে ভূত, তুই দিদির কাছে বস, আর আমরা স্নান টান করে খেয়ে নি, দিদির শরীরটা ভালো হলে দিদিকে নিয়ে খেতে আসবি, আমাদের বাড়িতেই খেত। এইবারে আমরা খেতে বসেছি, ইতি সময় ওই ভূত এসে ডাকছে, ও মাসিমা, মাসিমা কি হয়েছে? মা বললো কি হয়েছে? তখন বলছে দিদি কিরকম মাথা চুল ছিটছে, হাতের শাঁখা চুড়ি সব ভেঙে ফেলেছে, কেমন একটা যেন অস্থির কাণ্ড করছে শরীরটায়। তারপরে মা গেছে, মা যেতে আমাদের এক কাকা ছিল আমাদের এই পেছন বাড়িতে, তা কাকা আবার ভূত ঝাড়াতে পারতো। কাকাকে গিয়ে এই সিমটমগুলো বলাতেই কাকা বুঝতে পেরে গেল যে ওকে ভূতে ধরে নিয়েছে অলরেডি। যাই হোক, তারপরে কাকা এলো। কাকা কি করলো, যে আমাদের পুকুর থেকে, পুকুরের ধারে ইঁদুর মাটি আছে, ইঁদুর মাটি দিয়ে পুরো বাড়িটাকেই বন্ধন করে দিল। এবং বাড়িটা বন্ধন করাতেই এবার ওর আসল শব্দ বেরিয়ে এলো। ও নাকের সুরে বলছে, কেন এই বাড়ি বন্ধন করলে? আমার শ্বাসকষ্ট হচ্ছে। এবার আমার কাকা বলছে শ্বাসকষ্ট হচ্ছে, এতক্ষণ যে তুই ধরেছিস কেন ওকে? এবার কাকা বললো যে আমার দিয়ে এই ভূত ছাড়ানো যাবে না। কাকার আবার যে উপরের মানে যারা আরো বড় গুণী, তাকে আমার ছোটদাকে দিয়ে পাঠিয়ে দিল সাইকেলে করে। সে অনেক দূরে আর কি পূর্ব অঞ্চলে থাকে, তাকে নিয়ে আসা হলো। এনে যখন সে ভূত ঝাড়াতে শুরু করলো, ঝাঁটা ধুনো ধূপকাঠি দিয়ে, মানে বিভিন্নভাবে কি মারটাই না মারলো ঝাঁটা দিয়ে। মারার পরে তখন ওকে লাস্ট জিজ্ঞেস করছে, বলছে আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো। তখন বললো তুই ধরেছিস কেন? তখন বলছে ও নতুন বউ, ও আমি আম গাছের তলায় বসেছিলাম, ও আমার কোলে এসে বসেছে, তখন আমি লোভ সামলাতে পারিনি, তাই আমি ধরেছি। তখন বলছে তুই কে? তখন ও বলল যে আমি ভরতের মেয়ে, মানে আমাদেরই গ্রামে এক ভরত ছিল। তা তুই কেন ওকে ধরেছিস, কিভাবে মরেছিস সব বললো। যে আমি গলায় দড়ি দিয়েছিলাম, আমি প্রেম করেছিলাম, আমার বাবা বিয়ে দেননি, আমি সেই দুঃখে গলায় দড়ি দিয়েছি, কিন্তু আজও আমি সেই দড়ি নিয়েই ঘুরছি। তা আমার একটা বন্ধুর দরকার, তাই আমি ওকে ধরেছি। গুণিন বললে এটা কি সম্ভব? ও মানুষ আর তুই পেতনি, এটা কি হয়? তখন বলল যে, ও বলল খুলে, তাহলে আমি তো কিছুতেই আমার জন্ম হচ্ছে না, তাহলে আমি কি করব? তখন ওই গুণিন
যখন ইতিমধ্যে আমার বড় বৌদি আবার ইলিশ মাছ ভাজছিল সেদিনকে, ইলিশ মাছ ভাজতে ভাজতে বড় বৌদি তো কড়াই আর উনুনে আগুন দিয়ে ওই মাছ সমেত বড় বৌদি বাপের বাড়ি চলে গেছে। আমাদেরই ওই ভিআইপির ওই পাটটাতে রঘুনাথপুর, সেখানে বাপের বাড়ি। বৌদি তো চলে গেছে ভয়ে, এদিকে উনুন জ্বলছে, কড়াই জ্বলছে, সব কিছু জ্বলছে, ভয়ে দিদির বৌদি আর আসেনি। এবার ভূত যখন ছাড়লো তখন মানে বেলা গড়িয়ে গেছে, তখন ও বললো যে আমি এরকম ধরেছিলাম এই কারণে। তখন গুনিনকে বলছে আমি উদ্ধার হবো কি করে। গুনিন তখন বললো তোমাকে 12 বছর এরকম ঘুরছে। তখন বললো তোমাকে 12 বছর খুব ভালো ভালো কাজ করতে হবে। কিরম কাজ করতে হবে? তুমি এইখান থেকে চলে যাও, এই বাগান থেকে। বলে তখন বলছে হ্যাঁ আমি চলে যাব। তখন বলছে তুই কিভাবে যাবি? তখন বলছে আমি যেখান থেকে ধরেছি সেই গাছেরই আমডাল ভেঙে নিয়ে আমি চলে যাব উত্তর দক্ষিণ দিক দিয়ে। কিরম ভাবে যাবি? তখন বলছে যে ঘর থেকে তোকে আমাকে ভরা ঘোড়া নিয়ে ওই বাগানে যেতে হবে, আর মাথায় জুতো নিয়ে, স্বামীর জুতো নিয়ে, না মুখে, মাথায় ঘোড়া আর মুখে স্বামীর জুতো নিয়ে যেতে হবে। তখন বলছে আমি ঘোড়ার ভার বইতে পারবো না। বলে হ্যাঁ তুই বইতে পারবি। যাই হোক এরকম কথা কাটাকাটি করে সবটাই হলো। তারপরে ওই বললো যে গুনিন যে তুমি 12 বছর আরো খুব ভালো কাজ করো। তা ভূতে কি ভালো কাজ করবে? তুমি কাউকে ধরবে না, তুমি মন্দিরে গিয়ে ক্ষমা চাইবে, তুমি মন্দিরে ঢুকতে না পারো দূর থেকে ক্ষমা চাইবে, তোমাকে এরকম ভালো ভালো, বা কোনো বাচ্চা বিপদে পড়েছে তাকে উদ্ধার করবে। কিভাবে উদ্ধার করবে? তোমার মানুষ রূপে উদ্ধার করতে হবে, তুমি কিন্তু তাকে টাচ করবে না। এইভাবে তোমাকে ভালো ভালো কাজ করতে হবে। তখন বললো যে ভালো ভালো কাজ করব এরকম ভাবে, তাহলে 12 বছর তোমাকে যাই হোক আরো ভোগ আছে তোমার, আমি গুনে যেটা বুঝতে পারছি। তা তোমাকে এখান থেকে চলে যেতে হবে, এই বাগান থেকে, এই লোকালয়ে তোমার থাকা যাবে না। যাই হোক তখন ওই বাগানে চলে গেল বৌদি। আমরা দেখলাম সবাই, পাড়ার সবাই, এবং সেখানে গিয়ে ওই আম গাছের তলায় বৌদির জুতো মুখে নিয়ে এবং মাথায় ঘোড়া নিয়ে অজ্ঞান হয়ে গেল। ওই ঘোড়ার জলও পড়ে গেল, আর এতটা মোটা ডাল ভেঙে নিয়ে চলে গেল। সবার মানে আশ্চর্য এবং বিস্ময়কর লাগলো যে এত হাওয়া নেই, বাতাস নেই, এইভাবে মোটা ডাল কি করে ভেঙে চলে গেল। ভেঙে এত বড় দমকা হাওয়া দিয়ে উত্তর দক্ষিণ দিয়ে চলে গেল। আমার গল্প সমাপ্ত হলো। যদি ভালো লাগে আপনারা শুনবেন, আর ভালো যদি লাগে আমার জীবনে এরকম ছোটবেলার আরো অনেক গল্প আছে আমি করব, আপনারা তাহলে জানাবেন।